শক্তির প্রধান উৎস। আমাদের বিভিন্ন ধরনের কাজ করার জন্য আমাদের শক্তির প্রয়োজন এবং এই শক্তির যোগানটি অবশ্যই নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হতে হবে। যদি কন্টিনিউয়াস এনার্জির সাপ্লাই না থাকে তাহলে কাজের মধ্যে ব্যাঘাত ঘটতে পারে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে শক্তির বিভিন্ন উৎস পরিলক্ষিত করে থাকি, যেমন বিভিন্ন শক্তির মধ্যে রয়েছে তাপ শক্তি, বায়ু শক্তি, যান্ত্রিক শক্তি, জলস্রোত দ্বারা যে শক্তি, সেই শক্তি কাজে লাগানো হয়। এছাড়াও রয়েছে আরো বিভিন্ন ধরনের শক্তি প্রডিউসকৃত বা শক্তি সরবরাহকৃত উপাদান। তার মধ্যে অন্যতম হচ্ছে রাসায়নিক বা জ্বালানি শক্তি। এই রাসায়নিক বা জ্বালানি শক্তিগুলির উৎপত্তি বা তাদের রূপ, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই সমস্ত শক্তির উৎপাদনের জন্য আমাদের অনেক সময় ওয়েট করতে হয়। যুগ যুগ ধরে, অর্থাৎ কোটি কোটি বৎসর পূর্বে যে সমস্ত গাছ বা পশু প্রাকৃতিক বা স্বাভাবিক মৃত্যুর কারণে তাদেরকে মাটি চাপা দেওয়া হতো বা মাটি চাপায় পড়ে যেত, তারা কোটি কোটি বছর ধরে মাটির নিচে থাকার কারণে অত্যাধিক তাপ এবং চাপের ফলে এই সমস্ত মৃতদেহের মধ্যে মিউটেশন বা পরিবর্তিত রূপ লাভ হয়ে থাকে এবং সেই সমস্ত মিউটেশন বা পরিবর্তিত রূপই আজকাল রাসায়নিক বা জ্বালানি শক্তি হিসেবে আমাদের কাছে পরিচিত। তার মধ্যে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস এগুলোর ভূমিকা রয়েছে। এছাড়াও আমাদের প্রাত্যহিক জীবনে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তিও কাজে লাগিয়ে থাকি, যেমন জলস্রোতের শক্তি, বায়ু প্রবাহের শক্তি এবং বর্তমান পৃথিবীতে সবচাইতে উল্লেখযোগ্য যে শক্তিটির চাহিদা রয়েছে সেটি হচ্ছে সৌর শক্তি। আমরা ক্রমান্বয়ে এই সমস্ত শক্তি এবং শক্তি সরবরাহকৃত উপাদানগুলি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। কয়লা। কয়লা হচ্ছে একটি জৈব পদার্থ, অর্থাৎ যে সমস্ত পদার্থ জীব দেহ বা জীবের মৃতদেহ থেকে আসে তাদেরকে মূলত আমরা জৈব পদার্থ বলে থাকি। এখানে কয়লা অতি পরিচিত একটি জ্বালানি রূপে আমাদের কাছে পরিচিত। যুগ যুগ ধরে বিভিন্ন গাছের যখন তারা মাটির নিচে চাপা পড়ে যেত, হতে পারে সেটা প্রাকৃতিক দুর্যোগ বা হতে পারে স্বাভাবিক বিপর্যয়, তখন সেই সমস্ত গাছের পাতা বা কাণ্ড, এই সমস্ত গাছের পাতা বা কাণ্ডের রাসায়নিক পরিবর্তন ঘটতো, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন বা মিউটেশন ঘটতো। এর ফলে সেই সমস্ত গাছের পাতা বা কাণ্ড তারা কয়লায় রূপ লাভ করত। এটি হচ্ছে মূলত কয়লা ফর্মের মূল কারণ, যেটাকে আমরা জীবের থেকে এই জ্বালানি আসছে বিধায় আমরা অনেকে কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলে চিনে থাকি। কয়লা মূলত ইউজ হয়ে থাকে যেখানে আমাদের তাপ দরকার, অর্থাৎ তাপ শক্তি জরুরি, সেই সমস্ত অঞ্চলে কয়লার ব্যবহার অত্যাধিক। যেমন মূলত আমরা রান্না করতে এবং বাষ্পীয় ইঞ্জিন চালাতে এবং বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, অর্থাৎ কয়লা ভিত্তিক যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোতে আমরা কয়লার ব্যবহার করে থাকি। এক্ষেত্রে যে রান্না করতে, বাষ্পীয় ইঞ্জিন চালাতে এবং বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রে কয়লা ব্যবহারের মূল উদ্দেশ্যই হচ্ছে তাপ পাওয়া বা তাপ সৃষ্টি করা, এবং সেখান থেকে তাপ প্রডিউস হয় বিধায় এই সমস্ত কাজে আমরা কয়লা ইনশাআল্লাহ ব্যবহার করে থাকি। এই কয়লা ব্যবহারের কারণে দেখা যায় যে আমাদের অনেক সময় ন্যাচারালি বা পরিবেশগত কিছু প্রবলেম ক্রিয়েট হয়। যেমন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যে আমরা কয়লা ব্যবহার করে থাকি, এই ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সালফার এর ধোঁয়া নির্গত হয়। সালফারের ধোঁয়া যখন নির্গত হয় তখন এটা মূলত অ্যাসিড বৃষ্টির কারণ, যে অ্যাসিড বৃষ্টির কারণে আমাদের ক্ষতি হয়ে থাকে, অনেক ক্ষতি হয়ে থাকে।
যদিও দেখা যায় যে সালফারের ধোঁয়া নির্গমনের কারণে যে অ্যাসিডটা মাটিতে আসে সেই অ্যাসিডের পরিমাণটা যদিও দুর্বল অ্যাসিড, কিন্তু এই অ্যাসিড পুকুরের মাছ, খাল বিলের মাছ এগুলি মেরে ফেলে, বন এগুলি ধ্বংস হয়ে যায়, অর্থাৎ ছোট ছোট গুল্ম পাতা এগুলি নষ্ট হয়ে যায়। প্রাচীন পাথরে খোদাই করা কাজ, অর্থাৎ অনেক সময় আমরা দেখে থাকি যে পাথরের মধ্যে খোদাই করে নকশা করা থাকে, বা অনেক সময় শিলালিপিগুলি বা প্রাচীন প্রত্নতত্ত্ব যে সমস্ত আমাদের জিনিসগুলি রয়েছে সেগুলি কিন্তু এই অ্যাসিড বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায়। খনিজ তেল শক্তির অন্যতম উৎস হচ্ছে এই খনিজ তেল বা পেট্রোলিয়াম অয়েল। পেট্রোলিয়াম মূলত হচ্ছে একটি ল্যাটিন শব্দ, যেখানে পেট্রো অর্থ হচ্ছে পাথর, অলিয়াম শব্দের অর্থ হচ্ছে তেল। অর্থাৎ পেট্রোলিয়াম বলতে আমরা যে জিনিসটি বুঝে থাকি সেটি হচ্ছে পাথর থেকে নির্গত বা পাথর থেকে প্রাপ্ত তেল বা পাথরের মধ্যে সঞ্চিত তেল। এক কথায় আমরা বলতে পারি পাথরের তেল। এই পেট্রোলিয়াম অয়েল বা খনিজ তেল উৎপাদনের পিছনে যে মূল থিম বা কারণ রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানের ভাষায় টারশিয়ারি যুগ, অর্থাৎ আজ থেকে প্রায় ৫-৬ কোটি বছর আগে সমুদ্রের তলদেশে পাললিক শিলার স্তরে স্তরে গাছপালা বা সামুদ্রিক প্রাণী চাপা পড়ে মারা যায়। সেই সমস্ত গাছপালা বা সামুদ্রিক প্রাণীর যে সমস্ত অঙ্গাণুগুণী রয়েছে তাদের মধ্যে যে সমস্ত পদার্থগুণী ছিল তাদের মিউটেশন বা পরিবর্তিত রূপ আলহামদুলিল্লাহ আজকে আমরা সে তলদেশ থেকে, সমুদ্রের তলদেশ থেকে সেগুলোকেই, অর্থাৎ সেই সমস্ত প্রাণী এবং গাছপালার মৃতদেহের মিউটেশন রূপ অর্থাৎ পেট্রোলিয়াম অয়েল, যেটা বর্তমানে আমরা সমুদ্রের তলদেশ থেকে আলহামদুলিল্লাহ কালেক্ট করে থাকি। এই সমস্ত খনিজ তেল বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে তড়িৎ ও যান্ত্রিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে। যেমন আমরা অনেকে জানি যে বাংলাদেশে যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট গুলি রয়েছে তার মধ্যে কিছু কিছু পাওয়ার প্ল্যান্ট হচ্ছে অয়েল বেসড, অর্থাৎ ফার্নেস অয়েল বেসড। যে ফার্নেস অয়েল বেসড অর্থাৎ ইঞ্জিন রান করার জন্য আমাদের ফার্নেস অয়েল ব্যবহার করা হয়ে থাকে, যেটা কি পেট্রোলিয়াম অয়েল। সুতরাং তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে আমাদের যান্ত্রিক শক্তি খনিজ তেল ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যান্ত্রিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে যেমন গাড়ি চালাতে ইঞ্জিন রান করতে হয়, ইঞ্জিন রান করার জন্য আমাদের তাপ দরকার হয় এবং এই তাপ আমরা পেট্রোলিয়াম অয়েল পুড়িয়ে সেখান থেকে আলহামদুলিল্লাহ পেয়ে থাকি। এছাড়াও পাকা রাস্তার উপর পিচ দেওয়া, এই পিচ দেওয়ার ক্ষেত্রে মোটামুটি খনিজ তেল বা পেট্রোলিয়াম অয়েল ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও কেরোসিন ও চাষাবাদের জন্য ব্যবহৃত রাসায়নিক সারও এখানে এই পেট্রোলিয়াম অয়েল থেকে পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার জনপ্রিয় এবং ব্যাপকও বটে, এবং বাংলাদেশে আলহামদুলিল্লাহ গ্যাসের মজুদও অনেক রয়েছে, কিন্তু আমাদের উত্তোলন ক্ষমতা একেবারেই নিম্নমানের। সুতরাং আমরা এই সমস্ত প্রাকৃতিক গ্যাসকে উত্তোলন করতে পারছি না। অ্যাকচুয়ালি এই প্রাকৃতিক গ্যাস হচ্ছে যে পেট্রোলিয়াম অয়েল যেমন জীবাশ্ম জ্বালানি, ঠিক অনুরূপভাবে প্রাকৃতিক গ্যাসটিও হচ্ছে জীবাশ্ম জ্বালানি। অর্থাৎ প্রাকৃতিকভাবে বা স্বাভাবিক মৃত্যু ঘটলে গাছ বা প্রাণী যারা মাটির নিচে কোটি কোটি বছর ধরে রয়েছে তাদের দেহের মিউটেশন বা পরিবর্তিত রূপের কারণে আলহামদুলিল্লাহ এই সমস্ত প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এটার কারণেই জীবের মৃতদেহ থেকে এই শক্তি পাওয়া যায়, সুতরাং একে জীবাশ্ম জ্বালানি বলা হয়ে থাকে। জীবাশ্ম জ্বালানি অর্থাৎ প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান হচ্ছে মিথেন। এই মিথেন হচ্ছে এর প্রধান উপাদান। এই প্রধান উপাদান মিথেন মূলত প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক নামও বটে। প্রাকৃতিক গ্যাসের
আমরা ব্যাপক ব্যবহার দেখে থাকি। বাংলাদেশে বিশেষ করে বড় বড় মিল ইন্ডাস্ট্রিজে এই গ্যাসের ব্যবহার ব্যাপক রয়েছে। তাছাড়াও আমরা আমাদের বাসাবাড়িতে রান্নার কাজে এবং তাপ বিদ্যুৎ কেন্দ্রে, অর্থাৎ যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রে তাপ দিয়ে টারবাইন ঘোরানো হয়, অর্থাৎ অনেকটাই বাষ্পীয় ইঞ্জিন চালিয়ে টারবাইনকে ঘোরানো হয়, বিদ্যুৎ ইনশাআল্লাহ তৈরি করা হয়, এই সমস্ত আমার বিদ্যুৎ কেন্দ্রে দেখা যাচ্ছে গ্যাসের অত্যাধিক ব্যবহার রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই গ্যাস নতুন করে সৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এটি গ্যাস ফর্ম হতে আমাদের কোটি কোটি বছর ওয়েট করতে হবে, অর্থাৎ কোটি কোটি বছরের ফসল কিন্তু আলহামদুলিল্লাহ আজকের এই প্রাকৃতিক গ্যাস। সুতরাং প্রাকৃতিক গ্যাস নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এটার কারণে প্রাকৃতিক গ্যাসকে আমরা অনবায়নযোগ্য গ্যাস বলে থাকি। এটার কারণে এখন দেখা যাচ্ছে যে মানুষ প্রাকৃতিক গ্যাসকে বাদ দিয়ে বিকল্প শক্তির জন্য খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, এবং বর্তমানে সৌরশক্তি, যেটি বিকল্প শক্তির সাবস্টিটিউট বা মূলত বিকল্প শক্তি হিসেবে যার জায়গাটা দখল করে নিচ্ছে, সেই সৌরশক্তি নিয়ে আজকের বিশ্ব বিভিন্ন গবেষণা এবং অগ্রগতিমূলক কাজ আলহামদুলিল্লাহ এগিয়ে নিয়ে চলছে। সৌরশক্তি সৌরশক্তি মূলত হচ্ছে সূর্য থেকে আমরা যে শক্তি পাই তাকে সৌরশক্তি বলা হয়ে থাকে। আমরা মূলত আজকে যে কয়লা, খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস এগুলি পাচ্ছি, সেগুলো হচ্ছে কিন্তু অনেক দিনের সঞ্চিত সৌরশক্তির একটা অংশ বটে। অনেক দিন যাবত এই সমস্ত উপাদান, যে সমস্ত সোলার এনার্জি বা সৌরশক্তিকে সঞ্চিত করে রাখছে, তাদের আজকে আমরা ব্যবহার করছি বিভিন্ন ওয়েতে। যেমন কয়লা পুড়িয়ে আমরা তাপ পাচ্ছি, এই তাপ শক্তি অনেকটাই হচ্ছে সৌরশক্তির রূপান্তর। কিভাবে সেটা হতে পারে, যেমন আমি উদাহরণ দিচ্ছি যে একটি গাছ থেকে তো আমরা আগেও দেখে এসেছি যে কয়লা গাছের পাতা বা কাণ্ডের মিউটেশন বা পরিবর্তিত রূপ। গাছের বৃদ্ধির জন্য আলহামদুলিল্লাহ আমরা জানি যে সৌরশক্তি বা সূর্যের আলোর প্রয়োজন। সুতরাং সৌরশক্তি বা সূর্যের আলো গাছের বৃদ্ধির জন্য দায়ী। সুতরাং গাছের বৃদ্ধিতে কিন্তু এই সৌরশক্তি সাহায্য করছে আলহামদুলিল্লাহ। সুতরাং এই সৌরশক্তিটা গাছের ভিতরে রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে। এই গাছটি যখন আবার মাটির ভিতরে চলে যায়, কোটি কোটি বছর সেখানে থাকে, অর্থাৎ তার ভিতরে যে এনার্জিটা জমে থাকে সেই এনার্জিটাই কিন্তু আলহামদুলিল্লাহ কনভার্সন হয়ে কয়লা থেকে তাপ আকারে বের হয়। সুতরাং আমরা বলতেই পারি কয়লা হচ্ছে, বা কয়লার মধ্যে যে এনার্জিটা জমা থাকে সেই এনার্জিটা হচ্ছে সৌরশক্তির একটি রূপ বটে। আমরা আগে থেকে দেখে এসেছি যে মানুষ সৌরশক্তির ব্যবহার বিভিন্ন ভাবে করে আসছে। যেমন আমরা অনেক সময় আমাদের কাপড় ধুয়ে সূর্যে শুকাতে দিই, অর্থাৎ ছাদে শুকাতে দিই এটার কারণে যাতে সূর্যের আলোতে এবং সূর্যের আলোতে যে তাপ আসে তার তাপের কারণে কাপড়টা শুকিয়ে যায়। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণের ক্ষেত্রে, যেমন হচ্ছে আমের আচার তৈরির ক্ষেত্রেও কিন্তু আমরা আমকে রৌদ্রেতে শুকাই। এছাড়াও দেখা যায় মাছের শুটকি তৈরিতেও কিন্তু আমরা মাছটিকে সূর্যের তাপে শুকাই। এগুলি হচ্ছে আমাদের গৃহস্থলী কাজকর্মে অনেক আগে থেকে সৌরশক্তির ব্যবহার। কিন্তু আলহামদুলিল্লাহ আধুনিক যুগে বা আধুনিক সময়ে আধুনিক কৌশল অবলম্বন করে এই সৌরশক্তিকে বিভিন্ন উপায়ে ব্যবহার করা হচ্ছে ইনশাআল্লাহ। আমরা এখন সেগুলিও দেখব। তার মধ্যে কিছু কাজ রয়েছে, যেমন কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহ নরমালি ভাবে হচ্ছে স্যাটেলাইট বলে আমরা চিনে থাকি। এই স্যাটেলাইটটা কোথায় থাকে? পৃথিবীর যে কক্ষপথ রয়েছে, অর্থাৎ পৃথিবীর চারিদিক বরাবর যে কক্ষপথ রয়েছে সেই কক্ষপথে এই স্যাটেলাইটগুলোকে স্থাপন করা থাকে। এখন এই স্যাটেলাইটে রান করার জন্য যে ইলেকট্রিক্যাল এনার্জি বা
তার মধ্যে চলার জন্য যে শক্তি দরকার সেই শক্তি কিন্তু স্যাটেলাইট সৌরশক্তি অর্থাৎ সূর্য থেকে আলহামদুলিল্লাহ গ্রহণ করে থাকে, এবং এর কারণেই দেখা যায় যে তারা বহুদিন যাবৎ কৃত্রিম উপগ্রহ তার নিজস্ব কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। যদি এমন না হতো তাহলে কি দেখা যেত, তার রান করার জন্য বা তাকে চলার জন্য এনার্জি দরকার হতো, আমাকে কিন্তু পৃথিবী থেকে বারবার সেখানে যেয়ে আমাকে এনার্জি সাপ্লাই করতে হতো, সেটা সো মাচ কস্টলি এবং প্রচুর পরিশ্রমের ব্যাপারও বটে, সেটা আমাদের জন্য ইফিশিয়েন্ট হতো না। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখন সোলার এনার্জির মাধ্যমে কিন্তু কৃত্রিম উপগ্রহটাকে আলহামদুলিল্লাহ দান করতে পারছি। আমরা এখন ইনশাআল্লাহ দেখব যে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতেও আমরা যে সোলার সিস্টেম বা সৌরশক্তি ব্যবহার করে থাকি সেটা মূলত কিভাবে কাজ করে। এটা একটি সোলার প্যানেল। এই সোলার প্যানেলে যখন সূর্যের আলো পড়বে তখন এই সোলার প্যানেল থেকে কারেন্ট উৎপন্ন হবে। এই কারেন্টটা কিন্তু হচ্ছে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট, যেটা ব্যাটারির মধ্যে অ্যাবজর্ব করা হয়। এখন দেখা যাচ্ছে যে এই ব্যাটারি থেকে অ্যাবজর্ব করার পরে এনার্জিটা চাহিদা অনুযায়ী ডিভাইসে ব্যবহার করা যায়। যেমন এখানে নর্মালি ভাবে টর্চ লাইট, মোবাইল ফোন, তারপর ফ্যান, এগুলি দেখা যাচ্ছে। এগুলি কিন্তু নর্মাল ভোল্টেজেই চলে, যেমন 12 ভোল্ট সাপ্লাই দিয়ে এগুলিকে চার্জ দেওয়া হয়, এরপরে এগুলি চলে। কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি চালানোর জন্য আমাদের এসি কারেন্ট, যেমন নর্মালি আমরা সাপ্লাইয়ের যে কারেন্ট, যেটা কারেন্ট দিয়ে আমাদের লাইট, টিভি, ফ্যান এগুলি চলে, সেগুলো ব্যবহার করতে আমরা এই 12 ভোল্টের ব্যাটারি থেকে তাকে একটা ইনভার্টারের মাধ্যমে তাকে আমরা ইনশাআল্লাহ 230 ভোল্টে পরিণত করি। এরপর একে আমরা এই ডিভাইসগুলির মধ্যে আমরা ইনশাআল্লাহ সাপ্লাই দিয়ে দেই। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের যে রিকোয়ারমেন্টস, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু আমাদের জিনিসগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু যদি আমরা আমাদের সাপ্লাই লাইনটাতে দেখি তাহলে দেখা যাবে যে পাওয়ার প্ল্যান্টগুলিতে কিন্তু বিশাল বিশাল ইঞ্জিন এর সাথে মোটর জেনারেটরকে কাপল করে অর্থাৎ যুক্ত করে কারেন্ট তৈরি করা হয়, এবং সেখানে প্রচুর কস্টলি এনার্জি প্রচুর দরকার। কিন্তু আমরা এখানে কিন্তু আলহামদুলিল্লাহ যে সৌরশক্তিটা পাচ্ছি সেটা কিন্তু টোটালি ফ্রি পাচ্ছি, যার মাধ্যমে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। আমরা যদি এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, যে ছবিতে একটি সোলার সেল রয়েছে এবং তার সাথে একটি মোবাইল কানেক্টেড রয়েছে, অর্থাৎ এই সোলার সেল থেকে যে কারেন্ট পাবো সেই কারেন্ট দিয়ে কিন্তু আমি আমার এভাবে মোবাইলটাকেও চার্জ করতে পারবো। এখানে কিন্তু আমার আর কোনো মেইন লাইনের বা মেইন কারেন্টের কোনো সাপ্লাইয়ের দরকার নেই। সুতরাং এভাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের শক্তির চাহিদাগুলো সৌরশক্তির মাধ্যমে ইনশাআল্লাহ মেটাতে পারি। জলবিদ্যুৎ। পানি নবায়নযোগ্য শক্তির অন্যতম একটি উৎস। নবায়নযোগ্য শক্তি হচ্ছে সেই সমস্ত শক্তি যে সমস্ত শক্তি পুনরায় উৎপাদন করা যায় এবং যে সমস্ত শক্তির শেষ নেই, এই সমস্ত শক্তিকে মূলত আমরা নবায়নযোগ্য শক্তি বলে থাকি। পৃথিবীতে আলহামদুলিল্লাহ পানি রয়েছে এবং ইনশাআল্লাহ পানি থাকবে। এর কারণে পানিকে আমরা মূলত নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস হিসেবে বিবেচনা করে থাকি। পানির মধ্যে অর্থাৎ পানির স্রোতের মধ্যে গতিশক্তি রয়েছে। যদি এই স্রোতটাকে আটকিয়ে রাখা যায় তাহলে তার মধ্যে বিভব শক্তি অর্জিত হয়। যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে ওয়াটার রিজার্ভারের মধ্যে পানিকে আটকানো হলো, লাইক দিস, একটা ড্যাম দিয়ে এখানে পানিকে আটকিয়ে দেওয়া হলো। পানিকে আটকানোর কারণে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পানির উচ্চতা আস্তে আস্তে বাড়তেছে। আমরা নরমালি ভাবে বিভব শক্তির সূত্র অনুযায়ী জানি বিভব শক্তি সমান সমান mgh, অর্থাৎ হাইটের সাথে উচ্চতার সাথে বিভব শক্তির
সমানুপাতিক রিলেশন রয়েছে। যত উচ্চতা বাড়বে তত বিভব শক্তি বাড়বে। এখন যত আমরা পানি এখানে আটকাবো তার মানে হচ্ছে পানির উচ্চতা বাড়তে থাকবে, বিভব শক্তির পরিমাণ বাড়তে থাকবে। এখন এই ড্যামটার পাশে আমরা দেখতে পাচ্ছি একটি জেনারেটর ইউজ করা আছে। এই জেনারেটরের এই অঞ্চলটা হচ্ছে টারবাইন, যে টারবাইনটাকে ঘোরানোর জন্য আমাদের এনার্জি দরকার রয়েছে এবং এখান থেকে এই টারবাইনটা ঘোরানোর পর ইনশাআল্লাহ এই জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন হবে। এখন এই ড্যামের এই যে কন্ট্রোল গেটটা যদি আমরা খুলে দেই তাহলে দেখা যাবে পানি বিশাল একটি বেগ নিয়ে অত্যাধিক প্রেসারে এই সরু পথ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। যখন সরু পথ দিয়ে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন তার মধ্যে কিন্তু বিভব শক্তি কনভার্ট হয়ে গতিশক্তি অর্জিত করবে। যেহেতু প্রশস্ততা তুলনামূলকভাবে কম, চাপ বেশি, গতিশক্তির পরিমাণ বেড়ে যাবে এবং গতিশক্তি বাড়লে এই টারবাইন অত্যাধিক জোরে ইনশাআল্লাহ ঘুরবে। এবং আমরা জেনারেটরের একটি ফেনোমেনা জানি, যত জলদি বা যত তাড়াতাড়ি বা যত স্পিডে এই টারবাইন ঘুরবে তত স্পিডে কিন্তু জেনারেটর এর ভিতরে যে ম্যাগনেটিক ফ্লাক্স রয়েছে, জেনারেটরের কয়েল সেই ম্যাগনেটিক ফ্লাক্সকে কেটে ফেলে, অর্থাৎ কাট করে এবং ভোল্টেজ বা কারেন্ট ইনডিউসড হয়। এক কথায় বলা যেতে পারে যে যত বেশি টারবাইন ঘুরবে তত বেশি জেনারেটরের মাধ্যমে ইনশাআল্লাহ বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে আমরা মূলত বলতে পারি এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে, অর্থাৎ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে পানির বিভব শক্তি থেকে গতিশক্তির রূপান্তরের মাধ্যমে জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আমাদের বাংলাদেশে কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি এই ধরনের ফেনোমেনা বা এই ধরনের মেকানিজমের উপর আলহামদুলিল্লাহ দাঁড়ানো রয়েছে। এছাড়াও আমরা আগেও জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকতাম। ফ্রান্সে এই ধরনের জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ স্রোতের আসা এবং স্রোত যাওয়া, এর উপর বেস করে আলহামদুলিল্লাহ সচলভাবে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সফলতার সাথে কাজ করে যাচ্ছে। বায়ু শক্তি বা বাতাসের দ্বারা যে এনার্জিটা আমরা পেয়ে থাকি সেটা। বায়ু শক্তিও কিন্তু একটি নবায়নযোগ্য শক্তির এক্সাম্পল। এই বাতাসের প্রবাহের পার্থক্য বা তারতম্য ঘটে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য বা তারতম্যের কারণে। দেখা যাচ্ছে যে বাতাসের ফ্লো বা বাতাসের যে প্রবাহের যে স্রোত, সেটাকে কাজে লাগিয়ে আজকাল আলহামদুলিল্লাহ বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। আমরা ছবিতে একটি ওয়াইন্ড টারবাইন দেখতে পাচ্ছি। এই ওয়াইন্ড টারবাইনের এখানে প্লেট রয়েছে এবং এটা ওয়ান কাইন্ড অফ টারবাইনের মতো কাজ করে। সরি, এটা একটি ওয়াইন্ড জেনারেটর। এই পাখাগুলো হচ্ছে ওয়াইন্ড টারবাইনের মতো কাজ করে এবং ভিতরে এই টারবাইনের সাথে এই জেনারেটরগুলো কাপল করা রয়েছে। অর্থাৎ এই বাতাসের স্রোতের কারণে আলহামদুলিল্লাহ এই প্লেটগুলি ঘুরবে এবং এই প্লেটের সাথে কানেক্টেড জেনারেটরটাও ইনশাআল্লাহ ঘুরবে। যত বেশি প্লেট ঘুরবে তত বেশি জেনারেটরের ভিতরে ম্যাগনেটিক ফ্লাক্স কাট হবে। অর্থাৎ বাতাসের স্রোতের উপর ডিপেন্ড করে ইনশাআল্লাহ এই প্লেটটা কত জোরে ঘুরবে। অর্থাৎ বাতাসের শক্তি দ্বারা আমরা এই টারবাইনটাকে ঘোরাতে পারছি ইনশাআল্লাহ এবং তার মাধ্যমে জেনারেটরটাও ঘুরছে এবং জেনারেটরের ঘোরা মানে হচ্ছে এখান থেকে ইনশাআল্লাহ বিদ্যুৎ উৎপাদন হবে। এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে বাতাসের স্রোত বা বাতাসের প্রবাহ, অর্থাৎ বাতাসের গতিশক্তিকে যান্ত্রিক শক্তিতে বা জেনারেটরের যে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা হচ্ছে। এর ফলে আলহামদুলিল্লাহ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সুতরাং বর্তমানে আমাদের অনেক দেশগুলোতে বায়ুশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজ খুব সফলতার সাথে করা হচ্ছে। এছাড়াও আগের দিনে আমরা কুয়া থেকে পানি তোলার জন্য কিন্তু এই বাতাসের ফ্লোকে কাজে লাগানো হতো। এছাড়াও বর্তমানে দেখা যায় হচ্ছে যে নৌকা যখন নদীর বুক দিয়ে চলে যায় তখন এই নৌকার মধ্যে যে পাল তোলা হয়, এই পালে
স্রোত বা বাতাসের ফ্লো বাধা পেয়ে নৌকাটিকে সেই দিকে টেনে নিয়ে যায়, অর্থাৎ যেদিকে বাতাস ফ্লো করে সেই দিকে নৌকাটিকে সে মুভ করতে সাহায্য করে বা একটি অত্যাধিক চাপ নিয়ে নৌকাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় ইনশাআল্লাহ। এছাড়াও বায়ু শক্তির মাধ্যমে তড়িৎ উৎপাদনে বাংলাদেশে একটি প্রজেক্ট রয়েছে চট্টগ্রামের দিকে, বাট সেই প্রজেক্টটি এখন অনেকটাই ব্যর্থ হিসেবে কাউন্ট করা হচ্ছে। কিন্তু পশ্চিমা দেশগুলোতে তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে বায়ু শক্তির ভূমিকা অসাধারণ। ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল এনার্জি। এই ভূতাপীয় শক্তি বোঝার আগে আমরা আমাদের ভূপৃষ্ঠের স্ট্রাকচারটি নিয়ে একটু আলোচনা করি। এই উপরের অংশটি রয়েছে যেখানে আমরা বসবাস করি, এর নিচে রয়েছে শিলাখণ্ড অর্থাৎ মাটির পুরু স্তর, এর নিচে রয়েছে হচ্ছে পানি, এবং এই পানির নিচে অংশে রয়েছে হচ্ছে অত্যাধিক তাপ সম্বলিত হট স্পট অর্থাৎ প্রচুর তাপের উৎস, এবং ভূ অভ্যন্তরে এই তাপটাকে শক্তির উৎস হিসেবে চিন্তা করা যায় বা ব্যবহার করা হয়। এই নিচের অংশগুলোকে বা এই নিচের গলিত শিলাগুলোকে আমরা অনেক সময় ম্যাগমা বলে থাকি। এই গলিত শিলা মূল কারণ হচ্ছে এই অত্যাধিক হিট বা অত্যাধিক তাপ। এখন দেখা যাচ্ছে যে এই অভ্যন্তরের যে পানি বা এই পানির ফ্লোগুলি অত্যাধিক তাপের কারণে এসে বা তাপের সংস্পর্শে এসে তারা পানি থেকে বাষ্পে রূপান্তরিত হয়, কিন্তু এই বাষ্প বেরিয়ে আসতে পারে না। কেন বেরিয়ে আসতে পারে না? কারণ এরা মাটির নিচে চাপা পড়ে থাকে, অর্থাৎ ভূগর্ভে এই সমস্ত বাষ্প জমে থাকে। যখন ভূগর্ভে এই সমস্ত বাষ্প জমে থাকে তখন সেই সমস্ত বাষ্পের মধ্যে চাপের পরিমাণ অনেক বেশি থাকে, এবং তাপের পরিমাণ তো বটেই। দেখা যাচ্ছে যে এনিহাও যে এই সমস্ত ভূগর্ভস্থ বাষ্পকে পাইপ দিয়ে বের করে আনা হয়। যখন পাইপ দিয়ে বের করে আনা হয় তখন এর চাপ কিন্তু অনেক বেশি থাকে, কারণ এই বাষ্প চায় হচ্ছে বের হতে, আর পাইপের পথ থাকে হচ্ছে তুলনামূলকভাবে ছোট, সুতরাং তারা যখন বের হতে যায় অত্যাধিক চাপ নিয়ে বের হয়, এবং এই অত্যাধিক চাপ সম্বলিত বায়ুর প্রবাহ অর্থাৎ বাষ্পকে দিয়ে আমরা ইনশাআল্লাহ বিদ্যুৎ উৎপাদন করতে পারি। জেনারেটরের যে টারবাইন রয়েছে এর টারবাইনের মধ্যে যদি আমরা এই বাষ্পটাকে ইনশাআল্লাহ ফ্লো করাতে পারি তাহলে দেখা যাবে অত্যাধিক চাপ সম্বলিত বাষ্পের কারণে টারবাইনটা ঘুরবে, এবং এর ফলে জেনারেটরের ভিতরে কয়েল অর্থাৎ আর্মেচার মুভ করবে এবং ইনশাআল্লাহ কারেন্ট উৎপন্ন হবে। এভাবে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রয়েছে হচ্ছে নিউজিল্যান্ডে এই জিওথার্মাল এনার্জি বা ভূতাপীয় শক্তি ব্যবহার করে তারা বিদ্যুৎ উৎপাদন করছে আলহামদুলিল্লাহ। বায়োমাস শক্তি। বায়োমাস শক্তি বলতে আমরা মূলত বুঝি উদ্ভিদ বা প্রাণীদেহ থেকে যে সমস্ত পদার্থ নিঃসৃত হয়, যেমন প্রাণীদেহ থেকে গোবর, তারপর হচ্ছে মলমূত্র, উদ্ভিদ থেকে ডালপালা পাতা, এগুলো থেকে আমরা যে সমস্ত এনার্জি কালেক্ট করতে পারি বা এনার্জি পেয়ে থাকি সেই সমস্ত এনার্জি মূলত বায়োমাস এনার্জি। যেমন নরমালি ভাবে দেখা যাচ্ছে অনেক সময় আবর্জনা মানে খড়কুটো অর্থাৎ পরিত্যক্ত জিনিস এগুলো থেকেও কিন্তু আমরা এনার্জি ইনশাআল্লাহ কালেক্ট করতে পারি। এই সমস্ত এনার্জিগুলোকে বায়োমাস শক্তি বলা হয়। বায়োমাস শক্তির মূল থিম যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে সৌরশক্তি বিভিন্ন ওয়েতে হিউম্যান বডি বা প্রাণী এবং উদ্ভিদের মধ্যে সঞ্চিত থাকে। সেই সঞ্চিত সৌরশক্তিটাই কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ থেকে বিভিন্ন রূপ নিয়ে বাহিরে বেরিয়ে আসে, এবং বায়োমাস শক্তি হচ্ছে সেই সৌরশক্তিরই একটি কনভার্সন রূপ। মূলত
দেখা যাচ্ছে বায়োমাস শক্তির ক্ষেত্রে আমরা জৈব পদার্থ অর্থাৎ জীবদেহ থেকে যে সমস্ত পদার্থ নিঃসৃত হয় সেগুলি ব্যবহার করি এবং সেখান থেকে বায়োমাস শক্তি সংগ্রহ করে থাকি। বায়োমাস শক্তি নবায়নযোগ্য শক্তির একটি উৎস, কারণ এই বায়োমাস শক্তি পুনরায় উৎপাদন করা যায়। যদি আমার কাঁচামাল থাকে অর্থাৎ এই ইন্ডাস্ট্রিয়াল রিসোর্স, অ্যানিমাল রেসিডিউস, তারপর হচ্ছে মিউনিসিপাল সলিড ওয়েস্ট মানে হচ্ছে আবর্জনা যেগুলি থাকে, সোয়ার্স লাইনের মলমূত্র, এগ্রিকালচার ক্রপস অ্যান্ড দ্য রেসিডিউস অর্থাৎ কৃষি মানে ফসল এবং কৃষি ফসলের মধ্যে যে সমস্ত আগাছা থাকে এগুলো, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে বন্য যদি রেসিডিউসগুলি থাকে, বন্য আবর্জনা বা বন্য খড়কুটো, অপ্রয়োজনীয় যে সমস্ত এলিমেন্টসগুলি যদি কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ বায়োমাস এনার্জি পেয়ে থাকি। বায়োমাস শক্তির মধ্যে বর্তমানে বহুল প্রচলিত একটি রূপ রয়েছে, সেটি হচ্ছে বায়োগ্যাস। এই বায়োগ্যাসের ব্যবহার এখন অনেকটাই জনপ্রিয়। এর মূল কারণ হচ্ছে যে বায়োগ্যাস আমরা কন্টিনিউয়াস ভাবে ইনশাআল্লাহ তৈরি করতে পারি। এই গ্যাসটা অনেকটা ক্লিন, এই গ্যাসের ধোঁয়া হয় না এবং ধোঁয়া না হওয়ার কারণে এটি একটি পরিবেশ বান্ধব বটে। মূলত এই বায়োগ্যাসের যে সমস্ত কাঁচামাল নেওয়া হয় সেগুলো হচ্ছে ধানের তুষ কুড়ো, লতাপাতা, পশু পাখির মল, এগুলো নিয়ে কাজ করা হয়। এগুলো কাঁচামালের সাথে 1:2 অনুপাতে পানি মিক্স আপ করতে হয়, অর্থাৎ গোবর যদি আমি 1 কেজি নেই তাহলে পানি আমাকে 2 কেজি নিতে হবে। তারপর এদেরকে বায়োগ্যাস প্লান্টে নিতে হয়। বায়োগ্যাস একটা প্লান্ট রয়েছে যেখানে এগুলো এই সমস্ত কাঁচামাল অর্থাৎ পশু পাখির মল, তারপর হচ্ছে লতাপাতা, খড়কুটো, এগুলো মিউটেশন বা পরিবর্তিত হয়ে অর্থাৎ তাদের মধ্যে ব্যাকটেরিয়া দ্বারা ফার্মেন্টাইজেশন বা গাজন প্রসেস সংগঠিত হয় এবং এর ফলে এই সমস্ত কাঁচামাল থেকে গ্যাস বেরিয়ে আসে, যে গ্যাসকে আমরা বায়োগ্যাস বলে থাকি। এবং এই বায়োগ্যাস পরবর্তীতে রান্না বান্নার কাজে ব্যাপক জনপ্রিয়তার সাথে বর্তমানে ব্যবহার হচ্ছে। এবং এই বায়োগ্যাসটা যেহেতু নবায়নযোগ্য শক্তির একটি অন্যতম উৎস, সুতরাং প্রাকৃতিক গ্যাসের ঘাটতি মেটানোর জন্য এই বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিউক্লিয় শক্তি। বর্তমান পৃথিবীতে উন্নত দেশগুলোতে নিউক্লিয় শক্তির ব্যাপক ব্যবহার রয়েছে। শান্তিপূর্ণ নিউক্লিয় শক্তি ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নিউক্লিয় পাওয়ার প্ল্যান্টগুলি থেকে উন্নত দেশগুলিতে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেখানে নিউক্লিয় শক্তি ব্যবহৃত হয়। নিউক্লিয় শক্তি অ্যাকচুয়ালি বলতে পরমাণুর অভ্যন্তরে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের মধ্যে যে এনার্জি সঞ্চিত থাকে সেই এনার্জিটাকেই বোঝানো হয়। নিউক্লিয় শক্তির ক্ষেত্রে আমরা মূলত ভর শক্তিটাকে নিউক্লিয় শক্তিতে রূপান্তর দেখে থাকি। যেমন এখানে রয়েছে হচ্ছে E = mc², যেখানে m হচ্ছে বস্তুর ভর এবং c হচ্ছে আলোর বেগ। তাহলে mc² এই ভরটা টোটালি ভাবে নিউক্লিয় শক্তি E তে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ কোন বস্তুর ভরটাকে টোটালি বা পরমাণুর ভরটাকে এখানে নিউক্লিয় শক্তিতে রূপান্তর করা হয়ে থাকে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যে নিউক্লিয় বিক্রিয়াটি করা হয়ে থাকে তাকে আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিয় ফিশন বিক্রিয়া। আমরা ছবিতে একটি নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, ধরে নেই এটা হচ্ছে ইউরেনিয়ামের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে নিউট্রন নামক এক প্রকার ক্ষুদ্র কণিকা দ্বারা আঘাত করা হচ্ছে। আঘাত করার ফলে এই নিউক্লিয়াসটি ভেঙে যেয়ে দুইটি আরো নিউক্লিয়াসে অর্থাৎ দুইটি আরো ক্ষুদ্রতম পরমাণুতে পরিণত হলো এবং সাথে সাথে এখান থেকে একটি, দুটি, তিনটি নিউট্রন এমিট বা বেরিয়ে গেল। তাহলে আমরা মূলত দেখতে পাচ্ছি যে কখনো যদি একটি নিউট্রন দিয়ে বা ক্ষুদ্রতম কণিকা দিয়ে নিউক্লিয়াসকে আঘাত করা হয় তাহলে সেখান থেকে দুইটি ক্ষুদ্রতম অংশ বিভক্ত হয়ে যায়
মানে আমি বলতে চাচ্ছি এই পরমাণুর দুইটা ক্ষুদ্র অংশ ডিভাইড হয়ে গেল এবং এর সাথে সাথে তিনটা আরো নিউট্রন বেরিয়ে গেল, যে তিনটা নিউট্রন পরবর্তীতে আবার অন্য নিউক্লিয়াসগুলোকে হিট করে এই ধরনের ফেনোমেনা ঘটাবে ইনশাআল্লাহ। এখানে আমরা মূলত যে জিনিসটা দেখতে পাই যে একটি নিউট্রন দিয়ে যখন ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করা হয় বা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করা হয় তখন 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি উৎপন্ন হয় বা এনার্জি বের হয়। আমরা এখন এই 200 মেগা ইলেকট্রন ভোল্টটাকে টোটালি জুলে অর্থাৎ এনার্জির যে ইউনিট রয়েছে সেটাতে প্রকাশ করব। মেগা মেগা মানে হচ্ছে 10⁶, তাহলে আমরা লিখতে পারি 200 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট। কখনো যদি ইলেকট্রন ভোল্ট থাকে এবং তাকে যদি আমরা ইনশাআল্লাহ জুলে কনভার্ট করতে চাই তখন তাকে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ দিতে হয়। তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে যখন আমরা জুলে নিয়ে যাচ্ছি তখন একে ইলেকট্রনের যে চার্জ 1.9 ইন্টু 10⁻, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে 1.6 হবে, 1.6 ইন্টু 10⁻19 দ্বারা গুণ করতে হবে এবং তখন টোটালি এনার্জির ইউনিটটা জুলে চলে আসবে। আফটার ক্যালকুলেশনের পর আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো যে এই পুরোটা রেজাল্ট চলে আসতেছে হচ্ছে 3.2 ইন্টু 10⁻11 জুল। অর্থাৎ একটি নিউট্রনকে যদি আমরা একটি ইউরেনিয়ামের ওপর আঘাত করাই, অর্থাৎ নিউট্রন দিয়ে যদি একটি ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে আঘাত করানো হয় তখন আলহামদুলিল্লাহ 3.2 ইন্টু 10⁻11 জুল শক্তি বা এনার্জি উৎপন্ন হয়। বর্তমানে নিউক্লিয় শক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে। নিউক্লিয় শক্তির ব্যবহারের ক্ষেত্রে যেমন সুবিধা রয়েছে ঠিক অনুরূপভাবে এটির অসুবিধাও রয়েছে এবং এই নিউক্লিয় শক্তির ব্যবহারটি বর্তমানে হুমকির বিশাল একটি কারণও বটে। আমরা প্রথমে সুবিধাটি দেখি, যেমন 10 লক্ষ টন কয়লা থেকে আমরা যে পরিমাণ এনার্জি পেতে পারি, অর্থাৎ 10 লক্ষ টন কয়লাকে পুড়িয়ে আমরা যে আলহামদুলিল্লাহ এনার্জি পেতে পারি, আমরা 1 লক্ষ টন ইউরেনিয়াম থেকেই সেই এনার্জি পেতে পারি। তাহলে আমাদের রেটিংটা দেখা যাচ্ছে যে ইউরেনিয়ামের অল্প পরিমাণ থেকেই আমাদের এনার্জি প্রায় 10 লক্ষ টন থেকে যে এনার্জি পাবো তার সমান হয়ে যাচ্ছে। আমি আবারও গুছিয়ে বলছি কথাটা, যে 1 লক্ষ টন ইউরেনিয়াম থেকে আমি যে শক্তি পেতে পারি বা যে শক্তি ইনশাআল্লাহ পাবো, 10 লক্ষ টন কয়লা থেকে আমি সেম পরিমাণ বা সম পরিমাণ শক্তি পাবো। অর্থাৎ 10 লক্ষ টন কয়লা নরমালি ভাবে আগে এবং এখনো ব্যবহৃত হয়, যেমন বিভিন্ন কয়লা বেসড পাওয়ার প্ল্যান্টগুলি যেগুলি রয়েছে সেখানে কয়লা ব্যবহৃত হয়। এখন ওই কয়লা থেকে যে এনার্জি পাবো সেখানকার যদি কয়লাটাকে আমরা ইউরেনিয়াম দ্বারা রিপ্লেসমেন্ট করি তাহলে 10 লক্ষ টনের পরিবর্তে আমাদের 1 লক্ষ টন ইউরেনিয়াম দিয়ে আলহামদুলিল্লাহ কাজটি হয়ে যাবে। আরেকটি এর ভালো দিক হচ্ছে গ্রিন হাউস গ্যাস কম উৎপন্ন হয়, অর্থাৎ সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এই গ্রিন হাউস গ্যাস যখন কম উৎপন্ন হচ্ছে এর ফলে আমাদের বায়ুমণ্ডলের ভারসাম্যতা আলহামদুলিল্লাহ রক্ষা পাচ্ছে। যদি গ্রিন হাউস গ্যাস বেশি উৎপন্ন হয় তাহলে কিন্তু আমাদের অর্থাৎ বায়ুমণ্ডলের ভারসাম্যতা রক্ষা হয় না এবং বায়ুমণ্ডল আস্তে আস্তে বিপর্যয়ের দিকে এগিয়ে যাওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকে। অসুবিধার মধ্যে রয়েছে নিউক্লিয় বজ্র অধিক মাত্রায় তেজস্ক্রিয়, অর্থাৎ নিউক্লিয় রিঅ্যাকশনের ফলে আমাদের কিছু পরিমাণ বজ্র পদার্থ বের হয়। এই সমস্ত বজ্র পদার্থের তেজস্ক্রিয়তার মাত্রা অত্যাধিক। এই সমস্ত বজ্র পদার্থকে মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়, অর্থাৎ খুব ভূগর্ভস্থ অঞ্চলে এদেরকে প্রবেশ করিয়ে রাখা হয় এবং এই সমস্ত নিউক্লিয় বজ্র পদার্থের একটি লাইফ টাইম থাকে, অর্থাৎ সময় থাকে। সেই সময় পর্যন্ত তারা তাদের ক্ষমতা বিরাজমান থাকে এবং ওই সময় পর তারা নিস্তেজ বা নিষ্ক্রিয় হয়ে যায়। যদি এই নিউক্লিয় বজ্র পদার্থগুলো সেই সময়ের আগে তাদের তেজস্ক্রিয়তা প্রকাশ করতে পারে তাহলে আমাদের হিউম্যান বডি এবং আমাদের চারিপাশে পরিবেশের মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। তারই ঘটনাগুলো
পৃথিবীতে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে চেরনোবিল, রাশিয়ার চেরনোবিল এবং জাপানের ঘটনা। জাপানের ঘটনাটা হচ্ছে ইদানিং কিছুদিন আগের ঘটনা, যেখানে সুনামির কারণে পাওয়ার প্ল্যান্টগুলি অর্থাৎ নিউক্লিয়ার যে সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলি রয়েছে সেগুলোর মধ্যে ফাটল ধরেছে এবং সেই সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলো বিস্ফোরিত হয়েছিল। এর ফলে দেখা যাচ্ছিল যে সেই সমস্ত পাওয়ার প্ল্যান্ট বা নিউক্লিয় চুল্লি থেকে তেজস্ক্রিয়তা অর্থাৎ তেজস্ক্রিয় এলিমেন্টস দিয়েই তো সেখানে কার্য সম্পাদিত হয়, সেই তেজস্ক্রিয় এলিমেন্টসের তেজস্ক্রিয়তাগুলো পানিতে, বায়ুতে ছড়িয়ে পড়েছিল। এর ফলে দেখা যাচ্ছে যে সেই অঞ্চলের মানুষের দেহের মধ্যে তেজস্ক্রিয়তা বৃদ্ধি পেতে থাকলো, যেটা হচ্ছে হিউম্যান বডির জন্য খুবই মারাত্মক একটি হুমকি। চেরনোবিলের মধ্যে যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের অর্থাৎ নিউক্লিয়ার প্ল্যান্টের বিস্ফোরণ। এর ফলে যে প্রবলেমটা হয়েছিল যে তার তেজস্ক্রিয়তা হিউম্যান বডিতে ছড়িয়ে পড়েছিল এবং তার ইফেক্ট এখনো রাশিয়ার চেরনোবিলে দেখা যায়। যে দেখা যাচ্ছে সে অঞ্চলে কোথাও কখনো কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলে দেখা যায় যে হঠাৎ তার মাথা খুব বড় হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে তার হাত খুব সরু হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে পা খুব সরু হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এই অঞ্চলগুলোতে এখনো তেজস্ক্রিয়তার ইফেক্ট রয়েছে এবং এর কারণেই ভূমিষ্ঠ শিশুগুলোর মধ্যে এই ধরনের ইফেক্ট বা এই ধরনের তেজস্ক্রিয়তার প্রভাব আমরা দেখতে পাই। সুতরাং সর্বশেষে বলা যায় যে নিউক্লিয়ার বিক্রিয়াগুলো আমাদের জন্য স্বাচ্ছন্দ্যময় বা সুবিধাসম্মত বটে, যদি এটাকে নিয়ন্ত্রিত উপায়ে ইনশাআল্লাহ ব্যবহার করা যায়।